দেশে বিদেশে এস আলমের সম্পদ ও অর্থ পাচার নিয়ে সরকারের অ্যাকশন চলছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। এস আলমের নাম আবার নতুন করে সামনে এসেছে, তার কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা। তবে আন্দোলনকারী ও সচেতন নাগরিকদের তৎপরতায় সরকারের একটি মহল দেশের ভালোর জন্য আন্তরিকতা দেখাচ্ছে। ফলে ধীরে ধীরে আতঙ্ক কমে যেয়ে এখন প্রায় স্বাভাবিকের দিকে এগোচ্ছে ব্যাংকটি। বিশেষজ্ঞগণ ও গ্রাহকদের দাবির প্রেক্ষিতে ইসলামী ব্যাংক থেকে এস আলম সহ যারাই ঋণ নিয়েছে এবং শেয়ার কেলেঙ্কারি করে ব্যাংকটিকে শূন্য করতে মরিয়া হয়ে উঠেছিল, সে সকল বিষয়ে দ্রুত তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে সামনে এসেছে ইতোমধ্যে হাতে নেয়া এস আলমের দেশে ও বিদেশে থাকা সকল ব্যবসায়িক কার্যক্রম ও সংশ্লিষ্টতা খুঁজে শায়েস্তা করার নানা পদক্ষেপ। আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এই মাফিয়া চক্রকে নাস্তানাবুদ করতে ও বিচারের আওতায় আনতে সচেষ্ট থাকছে সরকার। বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ সাইফুল আলমের অর্থাৎ এস আলমের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে ক্রমাগত তদন্ত চলছে। এই সাম্রাজ্যের ভিত্তি চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। কর্তৃপক্ষের অভিযোগ, এস আলম তার ব্যবসায়িক সাম্রাজ্যের বেশিরভাগটাই গড়ে তুলেছেন পাচারের অর্থ দিয়ে। মে মাসের মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এস আলমকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাইপ্রাসে তার ও তার স্ত্রীর যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে 5 মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সময়ে সিঙ্গাপুরের তদন্তকারীরা তার ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্ত চালাতে শুরু করেছে। শুধু সিঙ্গাপুরেই তার সম্পদের পরিমাণ 100 কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 400 কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন মনোযোগ মালয়েশিয়ার কুয়ালালামপুরের 2টি পরিচিত হোটেলের দিকে। এগুলোর সঙ্গে এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে, আর এস আলম হলেন এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এগুলো হলো কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশের 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। 2টি হোটেলের মালিক ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি, আগের নাম কানালি লজিস্টিক্স এসডিএন বিএইচডি। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। 2016 সালে আইজিবি বিএইচডি অর্থাৎ তৎকালীন নাম আইজিবি কর্প বিএইচডি মূল রেনেসা হোটেলটি ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের কাছে 76 কোটি 50 লাখ রিঙ্গিতে বিক্রি করেছিল। ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল কোম্পানির তথ্য অনুসন্ধান করে দেখা গেছে ওয়াইআইএফ হোল্ডিং মালয়েশিয়া এসডিএন বিএইচডির হাতে প্রতিষ্ঠানটির 100% মালিকানা আছে। ওয়াইআইএফ হোল্ডিং মালয়েশিয়ার তথ্য অনুসন্ধান করে দেখা গেছে ওং ওয়াই চিয়ং, পু সিন ইয়ে এবং আরিভালাগান চোকালিঙ্গামের পরিচালক। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সিঙ্গাপুরের ওয়াইআইএফ হোল্ডিং পিটিই লিমিটেডের মালিকানাধীন। ওয়াইআইএফ হোল্ডিং পিটিই লিমিটেডের তথ্য ঘেঁটে দেখা যায় এটি মূলত আর্থিক ও বিমা বহির্ভূত খাতে কাজ করা কোম্পানিগুলোর জন্য একটি হোল্ডিং কোম্পানি হিসেবে কাজ করে। কোম্পানিটির শেয়ার হোল্ডার হিসেবে আছে হিলড্রেক্স এশিয়া গ্রোথ ফান্ড ভিসিসি। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে চু কি সিয়ংয়ের নাম তালিকাভুক্ত আছে। তিনি একই সঙ্গে হিলড্রেক্স ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও, নির্বাহী পরিচালক এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা অর্থাৎ সিআইও। হিলড্রেক্স ক্যাপিটালের বিনিয়োগ পোর্টফোলিওতে মালয়েশিয়ার রাবার প্রস্তুতকারী ও পরিবেশক প্রতিষ্ঠান জিআইআইবি হোল্ডিংস বিএইচডির নাম আছে। এইচএজিএফ ইনভেস্টমেন্ট আই পিটি লিমিটেড একসময় এই প্রতিষ্ঠানে 16.56% শেয়ারের
মালিক ছিল। AGF ইনভেস্টমেন্ট পিটি লিমিটেড হল হিলড্রিক্স এশিয়া গ্রোথ ফান্ড 1 এর শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে গত 21 মে দাখিল করা নথিতে দেখা গেছে তারা পরে কিছু শেয়ার বিক্রি করে দিয়েছে। তারা আর উল্লেখযোগ্য শেয়ার হোল্ডার হিসেবে থাকেনি। জিআইআইবি নানা কারণে সংবাদের শিরোনামে এসেছে। এর মধ্যে আছে দুর্নীতির তদন্ত, কর্পোরেট ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, আইনি বিরোধ ও আর্থিক ক্ষতি। ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল 2020 সালে বড় ধরনের সংস্কারের জন্য রেনেসাঁ হোটেলটি বন্ধ করে দিয়েছিল। পরে 2023 সালের অক্টোবরে মালয়েশিয়ার ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রথম দ্বৈত ব্র্যান্ডের সম্পত্তি হিসেবে এটি আবার চালু করা হয়। এর পশ্চিমাংশে রেনেসাঁ হোটেল এবং পূর্ব অংশে নতুন 4 পয়েন্টস বাই শেরাটন। ম্যারিয়টের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোয় এখনও 2 হোটেলের মালিক হিসেবে ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের নাম রয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই হোটেলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বা সম্পত্তিগুলোর ওপর কোনো জব্দাদেশ দিয়েছে বলে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সূত্রগুলো বলছে, যেহেতু আন্তর্জাতিক তদন্তের পরিধি অনেক বিস্তৃত, তাই বাংলাদেশ যদি বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা চালায়, তাহলে মালয়েশিয়ায় এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত সম্পদও তদন্তের আওতায় আসতে পারে। এই ঘটনার সময়কাল কূটনৈতিক দিক থেকেও একটি উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক বর্তমানে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততার মধ্যে আছে। আর ঠিক সে সময়েই মালয়েশিয়ায় এস আলমের সম্পদ নিয়ে নজরদারি বাড়ছে এবং মালয়েশিয়া বাংলাদেশ শ্রমবাজার আবার চালু করার চাপও বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রগুলো দ্য এজকে বলেছে, কুয়ালালামপুরের এস আলমের প্রতিষ্ঠিত 2টি হোটেল আনুষ্ঠানিকভাবে কখনো বিক্রির জন্য বাজারে উপস্থাপন করা হয়নি। এই 2 হোটেলে মোট 919টি কক্ষ আছে। তবে কয়েক বছর আগে মালিকপক্ষ এগুলোর সম্ভাব্য বিক্রয় মূল্য ঠিক করেছিল বলে জানা যায়। 2টি সম্পদের জন্য 125 কোটি রিঙ্গিত বিক্রয় মূল্য নির্ধারণ করেছিল তারা। তবে সম্পত্তি বেচাকেনার সঙ্গে জড়িত কয়েকজন এজেন্টের মতে এই মূল্য কিছুটা বেশি। তাদের ধারণা, হোটেল 2টির যৌক্তিক বাজার মূল্য 85 কোটি থেকে 95 কোটি রিঙ্গিতের মধ্যে হওয়া উচিত। বাংলাদেশে শ্রমিক নিয়োগের বাজারে যে অর্থের লেনদেন হয় তা কয়েকশো কোটি রিঙ্গিত পর্যন্ত পৌঁছায় বলে জানা গেছে। অথচ নিয়োগের ক্ষেত্রে প্রকৃত খরচটা সে অঙ্কের তুলনায় অনেক কম। বিশ্বজুড়ে তদন্তের জাল আরও শক্ত হচ্ছে। 19 মে নিকোসিয়ার আদালত সাইপ্রাসের পারেক্লিশিয়া এলাকায় অবস্থিত একটি দোতলা আবাসিক ভবন জব্দ করার আদেশ দেন। এই ভবনের মালিক ছিলেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিন। বাংলাদেশের উদ্যোগে শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার আওতায় সাইপ্রাসের অর্থ পাচার বিরোধী ইউনিট মোকাস আদালতে আবেদন করার পর এই আদেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে বলেছেন, এই তদন্তে 800 কোটি ইউরোর অর্থাৎ প্রায় 37 বিলিয়ন রিঙ্গিত বেশি অর্থ দেশ থেকে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তের মূল অভিযোগ হল এস আলম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল ঋণ নিয়েছিল। এর মধ্যে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এসব ঋণের অনেকগুলোই পরে খেলাপি হয়ে যায়। ওই ঋণের অর্থ সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং জার্সিতে নিবন্ধিত বিভিন্ন কোম্পানি ও ট্রাস্টের জটিল নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছিল কিনা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এক লেয়ার ইন্টারন্যাশনাল নামে সাইপ্রাসে নিবন্ধিত একটি কোম্পানিও তদন্তের আওতায় আছে। 2016 সালে এক লেয়ার ইনভেস্টমেন্ট লিমিটেড কিনে নেয়ার মাধ্যমে এস আলম এই কোম্পানির মালিকানা পান। একই বছর এস আলম সাইপ্রাসের তথাকথিত গোল্ডেন পাসপোর্ট বা বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কর্মসূচির আওতায় সাইপ্রাসের নাগরিকত্ব পান। পরবর্তী সময়ে সাইপ্রাস সরকার এই কর্মসূচি বন্ধ করে দেয়। সাইপ্রাসের কর্তৃপক্ষের কাছে জমা দেয়া নথি অনুযায়ী বাংলাদেশি তদন্তকারীরা 2009 থেকে 2024 সাল পর্যন্ত এস আলম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করছেন। এস আলমের আন্তর্জাতিক আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছে কুইন ইমানুয়েল উর্কহার্ট অ্যান্ড সুলিভান। এস আলম সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বিনিয়োগে বৈধ বিদেশি উৎস থেকে অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশে আদালতের রায়। সাইপ্রাসে সম্পত্তি জব্দের আদেশের পরদিনই বাংলাদেশের একটি আদালত
এস আলমের বিরুদ্ধে আরেকটি রায় দেন। গত 21 মে এস আলম এবং তার 10 জন আত্মীয় ও সহযোগীকে 5 মাসের কারাদণ্ড দেন চট্টগ্রাম অর্থঋণ আদালত 1 এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে এস আলমের স্ত্রী, ছেলে এবং ভাইয়েরাও আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া 84 কোটি 49 লাখ টাকা অর্থাৎ প্রায় 60 লাখ ইউরো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া। এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেডের জন্য 134টি বাস কেনার উদ্দেশ্যে এই ঋণ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। এর মধ্য দিয়ে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো বাংলাদেশি আদালত আনুষ্ঠানিকভাবে এস আলমকে সাজা দিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপ বিপুল আর্থিক প্রভাব অর্জন করেছিলেন বলে অভিযোগ আছে। শেখ হাসিনার পতনের পর থেকে এস আলম ও তার পরিবারের সদস্যদের জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হয় তারা বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছেন। সিঙ্গাপুরের সাম্রাজ্য তদন্তের আওতায় 2023 সালে সিঙ্গাপুরের নাগরিকত্ব পান এস আলম। এখন সিঙ্গাপুর তার বিদেশি সম্পদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশি তদন্তকারীদের অভিযোগ, এস আলম সিঙ্গাপুরে অন্তত 100 কোটি সিঙ্গাপুরি ডলার অর্থাৎ প্রায় 313 কোটি রিঙ্গিত মূল্যের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। এর মধ্যে আছে হোটেল, আবাসন, খুচরা বাণিজ্যিক সম্পত্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার। অভিযোগ আছে বিদেশে অর্থ স্থানান্তর বা বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ পাচার করে এবং এসব সম্পদ অর্জন তিনি করেছেন। আগের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে 2014 থেকে 2019 সালের মধ্যে এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সম্পদ কেনার তথ্য উঠে এসেছে। এর মধ্যে আছে 328 কক্ষের হোটেল গ্র্যান্ড চ্যান্সেলর সিঙ্গাপুর, যা 17 কোটি 70 লাখ মার্কিন ডলারে কেনা হয়েছিল। এছাড়া সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় 10 কোটি 53 লাখ মার্কিন ডলারে খুচরা বাণিজ্যিক স্থান কেনা হয়। 2019 সালে আরও 12 কোটি 56 লাখ মার্কিন ডলারে কেনা হয় আইবিস সিঙ্গাপুর নোভেনা। এদিকে 2025 সালের জুলাই মাসে ঢাকার একটি আদালত আলমের 40টি ব্যাংক হিসাব, তার স্ত্রীর 6টি হিসাব এবং সিঙ্গাপুরে নিবন্ধিত 8টি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করার নির্দেশ দেন। এছাড়া তার 2 ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম, আত্মীয় আহমেদ বেলাল এবং বোন মাইমুনা খানমের সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত হিসাবও জব্দ করা হয়। সিঙ্গাপুরে স্বামী স্ত্রীর যৌথ মালিকানাধীন 2টি প্রতিষ্ঠানে মোট প্রায় 68 লাখ সিঙ্গাপুরি ডলারের বিনিয়োগও অবরুদ্ধ করা হয়। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।